সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে নতুন পর্ব শুরু হচ্ছে, অর্থাৎ বৃত্ত। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে বৃত্ত। ইতোপূর্বে আমরা 3টি অধ্যায় সম্পূর্ণ শেষ করতে সমর্থ হয়েছি। তাইলে ধারাবাহিক লেকচারে আজকে নতুন পর্ব শুরু হচ্ছে, সেটা হচ্ছে বৃত্ত। তাহলে দেখো, আমাদের নতুন আলোচ্য বিষয় বৃত্ত। তাহলে বৃত্ত সম্পর্কে এটা কিন্তু অধ্যায় হচ্ছে 4.1। তাহলে বৃত্ত সম্পর্কে আমরা কি কি মেইনলি আলোচনা করবো আজকে। দেখো, বৃত্ত কাকে বলে? মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ, নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ এবং বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে তার সমীকরণ কি হবে, এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে দেখো, প্রথমে বৃত্ত কাকে বলে। তাহলে বৃত্ত কাকে বলে, এটা হচ্ছে আমাদের প্রথম। তাহলে বৃত্ত কাকে বলে, এই জন্য আমাদের এই যে নিম্নোক্ত এই রিলেশনটা আমাদের বুঝতে হবে যে r cross r equals to x, y such that x belong r, y belong r এবং PC equals to হচ্ছে r। এই শর্ত যে এটা কিন্তু বিন্দুর সেট, অর্থাৎ যে বিন্দুর সেট এই কন্ডিশনটা মানবে তাকেই বলা হবে বৃত্ত। এখানে দেখো, এটা কিন্তু একটা রিলেশন, এটাকে বলা হয় একটা রিলেশন, একটা অন্যয়, একটা সম্পর্ক এবং একটা ক্রমজোর। ক্রমজোরের দেখো প্রত্যেকটা পয়েন্ট নির্দেশ করে, এক্স এর এবং ওয়াই এর ভিন্ন ভিন্ন মানের জন্য এগুলি কিন্তু একটা সেট অফ পয়েন্ট নির্দেশ করে, যেখানে এক্স রিয়াল নাম্বারের সদস্য, ওয়াই রিয়াল নাম্বারের সদস্য এবং এখানে সি হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু। সি হচ্ছে নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দু থেকে পি বিন্দুর সেট, পি বিন্দুর সেটের দূরত্ব যদি সর্বদাই আর হয়, অর্থাৎ পি থেকে সি, এই যে পি থেকে সি এর দূরত্ব যদি সব সময় আর হয়, এই যে দূরত্ব যদি সব সময় সেম হয়, তাহলে সেই সেট অফ পয়েন্ট যে সঞ্চারপথের উপর অবস্থান করে ওই সঞ্চারপথটাকে বলা হবে বৃত্ত। তাহলে এটাই কিন্তু হচ্ছে বৃত্তের গাণিতিক সংজ্ঞা। তাহলে দেখো, আমরা বৃত্তের সংজ্ঞা দেখলাম। এরপরে হচ্ছে আমাদের মূল বিন্দুতে কেন্দ্রবিশিষ্ট বৃত্তের সমীকরণ। 2 নাম্বার হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে এটা কি হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি একটি বৃত্ত, যে প্রথমে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক আমরা নেই, যেখানে এক্স ও এক্স প্রাইম, এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নির্দেশ করে, এবং এখানে যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হচ্ছে এটা, যার সেন্টার অর্থাৎ কেন্দ্রটা মূল বিন্দুতে অবস্থিত, 0, 0 বিন্দুতে অবস্থিত। তাহলে এই বৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু আমরা পি অফ এক্স ওয়াই নেই। এই পি থেকে এক্স অক্ষের উপর পি এম লম্বটা নিই এবং ও কমা পি যোগ করি। এটা কিন্তু ও বিন্দু, ও কমা পি যোগ করি। তাহলে এই যে ও কমা পি হচ্ছে আর, এটা কিন্তু হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে এক্স। এটা আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় জানি। তাহলে দেখো, আমরা যে কোনো বিন্দু পি নিলাম যেখানে ওপি সমান আর, ওপি সমান আর এবং পিএম সমান ওয়াই এবং ওএম সমান এক্স। তাহলে ত্রিভুজ, এই যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কিন্তু এটা লম্ব টানা হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ ওপিএম হতে আমরা কি পাই? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার, যেখানে ওপি কত? আর স্কোয়ার। এই যে ওপি সমান আর, এই যে ওপি সমান আর, তাহলে আর স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? মূল বিন্দুতে কেন্দ্রবিশিষ্ট বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটাই হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে আমরা এটা দেখলাম। এরপরে আমরা দেখব যে 2 নাম্বার হচ্ছে বলা আছে যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ। তাহলে দেখো, এই যে এই বৃত্ত মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে এই বিন্দুতে এবং ওয়াই অক্ষকে পজিটিভ দিকে এই বিন্দুতে ছেদ করে, নেগেটিভ দিকে এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু আমাদের বের করতে হবে। তাহলে স্থানাঙ্ক কি হবে? দেখো, মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অক্ষদ্বয়ের স্থানাঙ্ক, বৃত্তের অক্ষের স্থানাঙ্ক, কি
কি হবে দেখো, তাহলে আমরা জানি মূল বিন্দুতে কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এই যে এটা, এখন এই যে এই বিন্দু যদি আমরা বের করতে চাই, এটাকে আমরা নাম দিচ্ছি এ, এটাকে দিলাম এ প্রাইম, এটাকে দিলাম বি, এটাকে দিলাম বি প্রাইম। তাহলে এই বিন্দু কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স অক্ষের উপর আমরা জানি ওয়াই এর মান 0, তাহলে আমরা জানি এক্স অক্ষে ওয়াই 0, তাহলে ওয়াই 0 এখানে বসাই দিলে থাকে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, অতএব এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস আর। তার মানে এই বিন্দুটা হচ্ছে, যে এই বিন্দু হচ্ছে আর কমা 0 এবং এ প্রাইম হচ্ছে মাইনাস আর কমা 0, এটা আমরা পাইলাম। এটা হচ্ছে মাইনাস আর, কারণ আমরা জানি ওয়াই অক্ষের বাম দিকে এক্স এর মান নেগেটিভ এবং ওয়াই অক্ষের ডান দিকে এক্স এর মান পজিটিভ, আর ওয়াই অলওয়েজ 0। তাহলে আমরা এই বিন্দু পেলাম আর কমা 0 আর এ প্রাইম পেলাম মাইনাস আর কমা 0। দেন আমাদের আরেকটা দেখতে হবে, সেটা হচ্ছে এই যে এই বিন্দু ওয়াই অক্ষের উপর বি বিন্দুতে, তাহলে ওয়াই অক্ষে আমরা জানি কি, ওয়াই অক্ষে এক্স ইকুয়ালস টু 0, তাহলে এক্স যদি 0 বসাই দিই আমরা পাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে প্লাস মাইনাস আর। তাহলে দেখা যাচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, দেখো বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0, আর এবং বি প্রাইমের স্থানাঙ্ক হবে 0 মাইনাস আর। এই হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্রবিষ্ট বৃত্ত অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। এরপরে দেখো, সেটা হচ্ছে নির্দিষ্ট কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণ। নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, তাহলে নির্দিষ্ট কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে দেখো, আমরা ধরে নিচ্ছি অক্ষদ্বয়, একটা এক্স অক্ষ ও এক্স অক্ষ ও ওয়াই অক্ষ নির্দেশ করে, এবং আমরা বৃত্ত ধরে নিলাম যে কোনো একটা বৃত্ত যার কেন্দ্র ফিক্সড, কেন্দ্র হচ্ছে এইচ কে আমরা ধরে নিলাম, এবং কেন্দ্র হচ্ছে সি, এটার নাম হচ্ছে সি, কেন্দ্রের নাম হচ্ছে সি। তাহলে এই যে সি থেকে আমরা এক্স অক্ষের উপর লম্ব টানলাম সিএন, এবং এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু আমরা নিলাম পি অফ এক্স ওয়াই। এখানে কেন্দ্র কিন্তু ফিক্সড, মানে নির্দিষ্ট কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণ আমরা বের করতেছি। তাহলে এই যে সি কমা পি যোগ করি, পি থেকে আমরা এক্স অক্ষের উপর পিএম লম্বটা নিই, এবং এই যে সি থেকে আমরা পিএম এর উপর সি এল লম্বটা নিই, তাহলে এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে আমরা এখান থেকে কি পাই দেখো, তাহলে মনে করি কেন্দ্র সি অফ এইচ কে এবং বৃত্তের উপরস্থ বিন্দু পি অফ এক্স ওয়াই, বৃত্তের উপরস্থ বিন্দু হচ্ছে পি অফ এক্স ওয়াই। তাহলে সিওপি হতে এক্স অক্ষের উপর আমরা সিএন এবং পিএম লম্বটা নিই, পিএম লম্বটা নিই, এটা আমরা টানলাম। এখন সি থেকে আবার পিএম এর উপর এবং সিএল লম্ব পিএম টানি, এই যে আমাদের এগুলো হলো অঙ্কন। এখন আমরা কি পাচ্ছি এখানে দেখো, পিসিএল কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, পিসিএল সমকোণী ত্রিভুজ, সমকোণী হতে আমরা কি পাই যে সিএল কত হবে দেখো, সিএল সমান কিন্তু এমএন সমান আবার কি ওএম মাইনাস ওএন ইকুয়ালস টু কত, এটা কিন্তু হচ্ছে এক্স আর এটা হচ্ছে এইচ, তার মানে এক্স মাইনাস এইচ। আমরা নিচে লিখি এক্স মাইনাস এইচ আমরা পাইলাম সিএল। তার মানে সিএল এর মানটা কি পাইলাম দেখো, সিএল সমান হচ্ছে এক্স মাইনাস এইচ, এটা আমরা পেয়ে গেলাম। দেন আমাদের বের করতে হবে পিএল, তাহলে পিএল কত, পিএল কিন্তু হচ্ছে পিএম মাইনাস হচ্ছে এলএম। পিএল কত, পিএম কত, পিএম হচ্ছে ওয়াই, এবং এই যে এলএম সমান কিন্তু সিএন, তাহলে সিএন কত কে, তাহলে ওয়াই মাইনাস কে, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে পিএল পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু এটাকে ধরে নিচ্ছি, আবার ধরি
এই যে এই বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধির উপর দূরত্বকে কিন্তু বলা হয় ব্যাসার্ধ, এটাকে আমরা ধরে নিলাম আর। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ সিপি ইকুয়ালস টু আর। তাহলে আমরা কি কি পাইলাম দেখো, পিএল পাইলাম, ওয়াই মাইনাস কে এবং সিপি ইকুয়ালস টু আর, এগুলি আমরা পাইলাম। তো এখন বৃত্তের সমীকরণ কি হবে, এখানে যে কন্ডিশনটা মানবে এটা সঞ্চারপথ হবে বৃত্ত। আমরা জানি যে এখানে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ হয়েছে সিপি, এখন দেখো এই যে সমকোণী ত্রিভুজ সিপিএল হতে আমরা কি জানি অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে সিএল স্কয়ার পিএল স্কয়ার। তাহলে মানগুলি আমরা বসাই দিই। সিপি কত, সিপি হচ্ছে আর স্কয়ার, সিপি স্কয়ার মানে আর স্কয়ার, সিএল মানে হচ্ছে কত এক্স মাইনাস এইচ হোল স্কয়ার, এবং পিএল হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কয়ার, তাহলে আমরা ফাইনালি কি পাই, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। তাহলে দেখো এই যে কোন বৃত্তের কেন্দ্র যদি সিএইচ হয় এবং বৃত্তের উপরস্থ যেগুলো বিন্দু যদি পি অফ এক্স ওয়াই হয়, তাহলে তার সমীকরণ এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার সমীকরণ কি হয়, এক্স মাইনাস কেন্দ্রের এক্স স্থানাঙ্ক হোল স্কয়ার ওয়াই মাইনাস কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তার মানে একটা বৃত্তের সমীকরণের জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ব্যাসার্ধ আর একটা হচ্ছে কেন্দ্র। তাহলে যদি কোনো বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে এইচ কে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে আর, তাহলে আমরা বৃত্তের সমীকরণগুলো বের করতে পারি। সেটা হচ্ছে এক্স মাইনাস কেন্দ্রের এক্স স্থানাঙ্ক স্কয়ার ওয়াই মাইনাস কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কয়ার। তাহলে আমাদের একটা বৃত্তের সমীকরণের জন্য মনে রাখতে হবে দুইটা জিনিস লাগে, একটা কেন্দ্র আর একটা ব্যাসার্ধ। তাহলে আমাদের কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে বৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এটা চলে গেল, এরপরে আমাদের আসবে এরপরে আসতেছে কি বৃত্তের সাধারণ সমীকরণ। দেখো বৃত্তের সাধারণ সমীকরণ কি হবে। তো বৃত্তের এটা কিন্তু নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। কেন্দ্র দেওয়া থাকলে ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা বের করতে পারবো, কিন্তু অনেক সময় কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব। তাহলে দেখো অলরেডি আমরা কি পাইছি যে একটা বৃত্তের কেন্দ্র যদি এইচ কে হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের সমীকরণ হয় এক্স মাইনাস এইচ কেন্দ্রের এক্স স্থানাঙ্ক হোল স্কয়ার ওয়াই মাইনাস কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কয়ার। তাহলে আমরা এখান থেকে যদি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, এখানে হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। তাহলে এখানে আমরা যদি আরো একটু সিম্পলিফাই করি, তাহলে পাবো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস টু আই এইচ এক্স মাইনাস টু কে ওয়াই প্লাস এইচ স্কয়ার কে স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই যে এই সমীকরণে কিন্তু কিছু টার্ম প্লাস কিছু টার্ম মাইনাস, অর্থাৎ কিছু টার্ম পজিটিভ আবার কিছু টার্ম নেগেটিভ। তাহলে এটা কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা দেখায়। তাহলে এই কারণে এখানে আমরা এজিউম করব, অর্থাৎ ধরে নিব যে জেনারেল সমীকরণ কি একটা ফরম্যাটটা দেখতে একটা স্ট্যান্ডার্ড থাকবে, স্ট্যান্ডার্ড সমীকরণ। তাইলে এখানে একটা প্লাস একটা মাইনাস এরকম কনস্ট্যান্ট, দেখো এখানে এইটা কনস্ট্যান্ট এইটা কনস্ট্যান্ট এইটা কনস্ট্যান্ট, তাহলে অনেক একটা বিশৃঙ্খল দেখায়। এই কারণে এখানে আমাদেরকে এজিউম করতে হবে সবগুলিকে প্লাস বানানোর জন্য, আর কনস্ট্যান্ট সবগুলিকে একটা কনস্ট্যান্টে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে দেখো এখানে আমরা এই যে এখানে প্লাস বানাইতে চাইলে আমরা ধরে নিচ্ছি মাইনাস এইচ ইকুয়ালস টু জি, আর এখানে মাইনাস কে ইকুয়ালস টু এফ, এবং এই পুরোটাকে আমরা ধরে নিচ্ছি সি। এই যে কনস্ট্যান্ট মানে কি 10 প্লাস 20 প্লাস 30, এগুলোকে যোগ করলে কিন্তু এগুলো কিন্তু কনস্ট্যান্ট যোগ করলে আবার নতুন একটা কনস্ট্যান্ট আসে, যেমন 2 তার সাথে আমি 3 যোগ 5 করলাম। এটার পরিবর্তে আমি কিন্তু লিখতে পারবো 5 6 10, আমি কিন্তু 10 লিখতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে এটা যে কথা 10 একই কথা। এখানে এই কনস্ট্যান্টের পরিবর্তে আমরা ধরে নিলাম সি এইচ স্কয়ার কে স্কয়ার মাইনাস আর স্কয়ার, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এইচ ইকুয়ালস টু মাইনাস জে কে ইকুয়ালস টু মাইনাস এফ, এবং এখান থেকে কিন্তু আমরা পাবো আর ইকুয়ালস টু রুট ওভার অফ এইচ স্কয়ার কে স্কয়ার, সরি এইচ এর মান হচ্ছে জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি, এটা আমরা পাই। তার মানে নতুন
এজিউম করার পরে বৃত্তের সমীকরণটা কি আসবে দেখো, এই যে এখানে আমরা বসাই দিই, এই যে এইচ এর পরিবর্তে মাইনাস জি, কে এর পরিবর্তে মাইনাস এফ, এবং সি এর এটার পরিবর্তে সি আমরা বসাই দিব। তাইলে আমরা এই যে এক নং কি আসতেছে দেখো, এই যে 1 ইমপ্লাইজ, তাহলে আসতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস এইচ এর পরিবর্তে জি, তাহলে এখানে 2g প্লাস 2g, বা এইচ এর পরিবর্তে মাইনাস জি, তাহলে মাইনাস জি মাইনাস মাইনাস প্লাস 2g এক্স, এখানে হবে 2fy, আর এই পুরাটার পরিবর্তে হচ্ছে সি। এটা আমরা পাই, এটা হচ্ছে বৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ বা জেনারেল সমীকরণ বলা হয় এটাকে বৃত্তের। তাইলে এখন আমাদের এখান থেকে কি কি আমরা সিদ্ধান্তে উপনীত হই দেখো, বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা কি কি সিদ্ধান্ত পাই দেখো। বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই বৃত্তের কেন্দ্র হবে এই যে এক্স এর সহগ, যেহেতু অর্থাৎ মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ আর হবে জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। তাইলে আমরা এখান থেকে অনুসিদ্ধান্ত কি কি পাই, প্রথম হচ্ছে এই যে বৃত্তের জেনারেল সমীকরণ, তাহলে এই যে বৃত্তটি এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, এবং এই সমীকরণে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, সম্বলিত কোনো পদ নাই। 3 নাম্বার হচ্ছে দেখো এখানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ সমান। এটাই হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণের এই বৈশিষ্ট্য 3টি, অর্থাৎ এক্স ওয়াই সম্বলিত পদ কিন্তু এখানে কোথাও নাই, এই এক্স ওয়াই গুণাকারে আছে এমন পদ কিন্তু নাই, এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই এটা, কিন্তু এক্স ওয়াই গুণাকারে কোথাও নাই, এবং এটা এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, এবং এক্স স্কোয়ার সহগ যা হবে ওয়াই স্কোয়ারের সহগও কিন্তু তাই হবে, এটা যদি 2 হয় এটাও 2 হবে, এটা 3 হলে এটা 3 হবে, অর্থাৎ সহগগুলো সমান হবে। এই হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য। এরপরে দেখো আমরা দেখবো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে। বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, তাহলে এর সমীকরণ, তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি একটি বৃত্ত, এটা একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে এবি, হচ্ছে তার ব্যাস, এবি তার ব্যাস। তাইলে আমরা কি করি, বৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু আমরা সি নেই, সি অফ এক্স ওয়াই, এবং এই বিন্দু কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে x1 y1, দুই প্রান্ত বিন্দু দেওয়া আছে ব্যাসের, এটা হচ্ছে x2 y2। তাইলে আমরা কি করি, a, c যোগ করি এবং c, b যোগ করি, তাহলে আমরা কিন্তু জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাইলে এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি, ঠিক আছে। তাইলে এখানে কোণ ACB ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে AC আর BC পরস্পর লম্ব, তাহলে আমরা বলতে পারি AC লম্ব BC। তাহলে আমরা এখন কি করব, AC এর ঢাল বের করব, AC এর ঢাল M1 ধরলাম আমরা জানি AC এর ঢাল কি হবে, কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, তাহলে কুটিগত y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1, এবং BC এর ঢাল কি হবে, x মাইনাস x1 y মাইনাস y2 কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, এটা। এখন দেখো এটা কিন্তু আমরা M2 ধরে নিলাম। এখন আমরা জানি দুইটা রেখা পরস্পর লম্ব হইলে তাদের ঢাল দৈর্ঘ্যের গুণফল -1। তাহলে দেখো শর্ত মতে
শর্ত মতে এস এই যে m1 m2 m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1, যেহেতু এসি লম্ব বিসি, এসি লম্ব বিসি হওয়ার কারণে এটা আমরা লিখতে পারি। তাহলে m1 কত? m1 হচ্ছে y মাইনাস y1, y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1 ইন্টু y মাইনাস y2 x মাইনাস x2 ইকুয়াল টু -1। তাহলে এখানে কিন্তু আমরা ফাইনালি রেজাল্টটা পাবো x মাইনাস x1 ক্যালকুলেশন করলে x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়ালস টু 0। এটাই হবে নির্ণয় বৃত্তের সমীকরণ যখন একটা বৃত্তের ব্যাসের দুটি প্রান্তবিন্দু দেওয়া থাকবে। তখন আমরা কি করব? x মাইনাস x1 x মাইনাস x2 y মাইনাস y1 y মাইনাস y2 এইভাবে আমরা বের করে ফেলব। দেন আমরা দেখো, তাহলে যদি আমরা একটা एग्जांपल দেখি, মনে করি একটি বৃত্তের দুই ব্যাসের প্রান্তবিন্দু, একটা ব্যাসের প্রান্তবিন্দু একটা 1 2 আর একটা হচ্ছে 2 3 দেওয়া আছে। তাহলে বললো আমাকে বৃত্তের সমীকরণ কি হবে? তাহলে এটা কিন্তু x1 এটা y1 x2 y2, তাহলে কি হবে? x মাইনাস x1 1 x মাইনাস x2 x2 কত 2 প্লাস y মাইনাস y1 y1 কত 2 ইনটু y মাইনাস y2 ইকুয়ালস টু 0। এটাই কিন্তু হবে অ্যানসার। এইভাবে আমরা একটি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে সমীকরণগুলো বের করে ফেলবো। দেন দেখো আমাদের আসবে পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ কি হবে। ঠিক আছে, পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ কি হবে এটা আমরা দেখব এখন। পোলার স্থানাঙ্কে, ও তার আগে আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে বৃত্তের সমীকরণ নির্দেশ করতে হলে কি করতে হবে? আমাদের এই ফরম্যাটে আনতে হবে, x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। যদি এই ফরম্যাটে চলে আসে এটা, তাহলে আমরা বলতে পারবো এটা একটা বৃত্ত নির্দেশ করে যার কেন্দ্র হচ্ছে hk এবং ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে আমরা দেখি এখান থেকে কি লেখা যায়। তাহলে এই যে এটা হলো 1, তাহলে 1 ইমপ্লাইজ 1 কে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 2gx প্লাস g স্কয়ার y স্কয়ার প্লাস 2fy প্লাস f স্কয়ার ইকুয়ালস টু, এখানে কিন্তু g স্কয়ার আগে ছিল না, তাহলে এই পাশে যেহেতু বেশি লিখছি এই পাশে দিয়ে দিতে হবে, f স্কয়ার ছিল না এটা পাশে দিয়ে দিলাম, আর c প্লাস এর ওই পাশে গেলে মাইনাস। তাহলে ফাইনালি এখানে কিন্তু পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, তারপরে a প্লাস y প্লাস f হোল স্কয়ার ইকুয়ালস টু g স্কয়ার f স্কয়ার মাইনাস c। তাহলে এই যে এটা কিন্তু দেখো, এটা কিন্তু এই ফরম্যাটে চলে আসছে। তাহলে এই যে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, তাহলে 2 3 কে যদি আমরা তুলনা করি তাহলে এই দেখো এইটা এটার মতো চলে আসছে, এটা এটার মতো চলে আসছে, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটা হচ্ছে ব্যাসার্ধ নির্দেশ করে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই 3 নং একটি বৃত্ত নির্দেশ করে, 3 নং একটি বৃত্ত নির্দেশ করে, বৃত্ত নির্দেশ করে যার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ আর ইকুয়ালস টু হচ্ছে এই যে কনস্ট্যান্ট পার্ট, এটার সাথে আমরা যদি তুলনা করি ব্যাসার্ধ হবে এটা। মানে আর স্কয়ার সমান এটা, তাহলে আর সমান রুট ওভার হবে জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি। মানে এই দুটাকে তুলনা করলে কি আর স্কয়ার সমান এটা, তাহলে এই স্কয়ার যদি আমরা তুলি এই পাশে রুট আসবে, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এটা হচ্ছে ব্যাসার্ধ বের করার সিস্টেম। যদি বৃত্তের কেন্দ্র জানা থাকে, কেন্দ্র যদি এটা হয় তাহলে ব্যাসার্ধ কি হবে? এটার উপর স্কয়ার এটার উপর স্কয়ার মাইনাস হচ্ছে এই যে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কিন্তু আমরা কিছু অনুসিদ্ধান্ত পাই, সেটা হচ্ছে দেখো কিছু অনুসিদ্ধান্ত। নাম্বার 1, যদি আর গ্রেটার দেন 0 হয়, আর গ্রেটার দেন 0 তার মানে হচ্ছে জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটি একটি বাস্তব বৃত্ত নির্দেশ করবে, তাহলে এটি বাস্তব বৃত্ত সূচিত করবে, বাস্তব বৃত্ত সূচিত করবে। যদি আর ইকুয়ালস টু 0 হয় বা জি স্কয়ার এফ স্কয়ার, আর সমানই তো এটা জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি যদি 0 হয়
তাহলে এটি একটি বিন্দুবৃত্ত নির্দেশ করে। এটি বিন্দুবৃত্ত নির্দেশ করে, বিন্দুবৃত্ত বিন্দুবৃত্ত নির্দেশ করে, বিন্দুবৃত্ত নির্দেশ করে। এবং 3 নাম্বার হচ্ছে আর যদি লেস দেন 0 হয়, আর লেস দেন 0 হয়, তাহলে এটি কোনো বৃত্ত নির্দেশ করে না, অর্থাৎ কোনো বৃত্তের ব্যাসার্ধ কখনো নেগেটিভ হইতে পারে না। তাহলে এটি কোনো বাস্তব বৃত্ত সূচিত করবে না। তাহলে এটি বাস্তব বৃত্ত সূচিত করবে না, সূচিত করবে না। এই সিদ্ধান্তগুলো আমরা এখান থেকে পাই। তাহলে এই সিদ্ধান্তগুলি মনে রাখতে হবে। তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে এই কন্ডিশনের মধ্যে। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখবো পোলার স্থানাঙ্কে। এখন দেখবো পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণটা কি হবে। তাহলে দেখো পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ। তাহলে আমরা কার্তেশীয় সমতলে, দেখো কার্তেশীয় সমতলে আমরা একটা বৃত্ত নিচ্ছি যেখানে ও এক্স অক্ষ নির্দেশ করে, ও ওয়াই অক্ষ নির্দেশ করে। এক্স ওয়াই সমতলের উপর যে কোনো বৃত্ত আমরা নিলাম যার কেন্দ্র হচ্ছে সি, এবং সি থেকে আমরা এক্স অক্ষের উপর সিএম লম্ব টানি, সি অফ এইচ কে। এই বিন্দুটা হচ্ছে সি অফ এইচ কে, সি অফ এইচ কে বিন্দু। এবং এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু আমরা নিলাম পি অফ এক্স ওয়াই। তাহলে পি থেকে এক্স অক্ষের উপর আমরা পি এন লম্বটা নিই, পি এন লম্বটা নিই। এই যে এক্স ওয়াই কিন্তু হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এবং এখানে সি এইচ কে এটাও কিন্তু সি এর কার্তেশীয় স্থানাঙ্ক। আমাদের পোলার সমীকরণ বের করতে হবে। তাহলে সি বিন্দুর পোলার স্থানাঙ্ক কি হবে, পি বিন্দুর পোলার স্থানাঙ্ক কি হবে, এটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে সেন্টারটা নিচে নিই। তাহলে এই যে এখানে সেন্টার সি, দেখো এটা হচ্ছে সি এইচ কে, এইচ কে। তাহলে আমরা এই সি বিন্দুর কার্তেশীয় পোলার স্থানাঙ্কটা আমরা বের করব। তো পোলার স্থানাঙ্ক বের করার জন্য আমরা জানি মূল বিন্দুর সাথে যে বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে হবে সেটা কিন্তু যোগ করতে হয়। তাহলে আমরা এটা যোগ করে নিচ্ছি, যে ও কমা সি যোগ করলাম। দেন এটাকে আমরা ধরে নিচ্ছি আর নট, আর নট। এই যে ও থেকে সি এর দূরত্ব হচ্ছে আর নট, এবং এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ফাই কোণ উৎপন্ন করে। তাহলে সি বিন্দুর পোলার স্থানাঙ্ক হবে সি অফ আর নট ফাই, আর নট ফাই। এই পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্ক কিন্তু আগে আলোচনা করা হয়েছে। এখন আমরা দেখবো যে পি এর পোলার স্থানাঙ্ক। তাহলে ও কমা পি আমরা যোগ করি, দেখো ও কমা পি আমরা যোগ করি, ও কমা পি যোগ করলাম। তাহলে এইটা আমরা ধরে নিচ্ছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এবং ও পির দূরত্ব হচ্ছে আর। তাহলে এইটার পোলার স্থানাঙ্ক কি হবে, আর থিটা, এটা আমরা পাই। এবং সি কমা পি আমরা যোগ করি, এই যে সি কমা পি আমরা যোগ করলাম, এটা আমরা পাই। তাহলে দেখো এটার কিন্তু এই বৃত্তের কেন্দ্র কিন্তু এইচ কে, এবং এই বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু হচ্ছে পি অফ এক্স ওয়াই, এবং এটার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম, এই যে সিপি কিন্তু ব্যাসার্ধ ধরে নিলাম আমরা এ। এ হচ্ছে আমাদের অঙ্কন। এরপরে দেখো আমাদের কি পেলাম, দেখো সি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এইচ কে, সি বিন্দুর পোলার স্থানাঙ্ক আর নট ফাই, কারণ এই যে এতটুকু আর নট আর এই রেখা এই এক্স অক্ষের সাথে ফাই কোণ উৎপন্ন করছে, এই জন্য আর নট ফাই। পি বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা, কারণ এই যে ও থেকে পি এর দূরত্ব আর, এবং এই রেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এই জন্য আর থিটা। তাহলে আমরা কি পাইলাম, কেন্দ্র সি এর কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক এইচ কে, এবং কেন্দ্র সি এর পোলার স্থানাঙ্ক আর নট থিটা, সরি আর নট ফাই, আর নট ফাই। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি আমরা জানি, কার্তেশীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু আর নট কস ফাই নট, কস ফাই, এবং কে ইকুয়ালস টু আর নট সাইন ফাই, এটা আমরা পাই। আবার পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে পি অফ এক্স ওয়াই,
এবং পি বিন্দুর পোলার স্থানাঙ্ক পি অফ আর থিটা। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি x ইকুয়ালস টু আর কস থিটা এবং y ইকুয়াল টু আর সাইন থিটা। এই সম্পর্কটা আমরা পাই। এটা হচ্ছে 2 নাম্বার আর এটা হচ্ছে 1 নাম্বার, আমরা দিয়ে রাখলাম। এখন দেখো, তাহলে বৃত্তের পোলার সমীকরণ বের করতে হবে। এখন দেখো, কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কিন্তু সি অফ এইচ কে, কেন্দ্র সি অফ এইচ কে এবং ব্যাসার্ধ হচ্ছে এ। ব্যাসার্ধ সিপি ইকুয়ালস টু এ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র আছে, ব্যাসার্ধ আছে এবং বৃত্তের উপরস্থ একটা বিন্দু আছে পি অফ এক্স ওয়াই। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? কার্টেসীয় সমীকরণ হবে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এই যেটা আমরা পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, যে এখানে x এর মান কি পাইছি এটা এখানে বসাই দিব, h এর মান কি পাইছি বসাই দিব, y এর জায়গায় y এর মান, k এর জায়গায় k এর মান, এই মানগুলি আমরা এখানে ধাপে ধাপে বসাই দিব। তাহলে মান যদি আমরা বসাই কি পাই? x এর মান কিন্তু আর cos থিটা, তাহলে এখানে হবে আর cos থিটা। h এর মান হচ্ছে আর নট cos ফাই, আর নট cos ফাই, এর উপর হচ্ছে স্কোয়ার প্লাস y এর মান হচ্ছে আর sin থিটা, আর sin থিটা মাইনাস এটা হচ্ছে আর নট sin ফাই, তার উপর স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এটা কিন্তু আমরা পাইলাম। দেন আমাদের কাজ হচ্ছে এখন ক্যালকুলেশনটা করে ফেলবো। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে আর স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস 2r আর নট cos থিটা cos ফাই প্লাস আর নট স্কোয়ার cos স্কোয়ার ফাই, এটা আমরা পাই। দেন এই যে এটাও কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এখানে হবে এই যে প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2r আর নট সাইন থিটা সাইন ফাই প্লাস আর নট স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস টু a স্কোয়ার। এটা কিন্তু আমরা পাই। তাইলে আমরা এখান থেকে এটা পাইলাম। দেন আমাদের এখানে আরো একটু ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে এই দুইটার মধ্যে কমন যায় কিন্তু আর স্কোয়ার নিলাম কমন, তাহলে থাকে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস এই দুইটার মধ্যে কমন যায় কি 2r আর নট, তাহলে এখানে cos থিটা cos ফাই, এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন থিটা সাইন ফাই প্লাস এই দুইটার মধ্যে আর নট স্কোয়ার কমন থাকে cos স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা রেজাল্টটা কি পাচ্ছি? cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে এখানে শুধু থাকবে আর স্কোয়ার, এখানে হচ্ছে 2r আর নট, এখানে cos a cos b প্লাস sin a sin b, সূত্র হচ্ছে cos a মাইনাস b, এখানে হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এখানে আর নট স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এটাই হচ্ছে একটি বৃত্তের পোলার স্থানাঙ্কের সমীকরণ। এখন এখান থেকে আমরা কিছু অনুসিদ্ধান্তে আসতে পারি। সেটা হচ্ছে দেখো, এই সমীকরণ থেকে আমরা 3টা অনুসিদ্ধান্ত পাই। তিন নাম্বার ইকুয়েশন, এখান থেকে আমরা 3টা অনুসিদ্ধান্ত পাই। অনুসিদ্ধান্তগুলি আমরা দেখব, খুবই ইম্পর্টেন্ট। দেখো অনুসিদ্ধান্ত, তাহলে 1 নাম্বার হচ্ছে যদি বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে হয়, অর্থাৎ সি বিন্দুটা যদি মূল বিন্দুতে চলে আসে, তাহলে কিন্তু এই যে আর নট এই দৈর্ঘ্যটা কিন্তু আর থাকবে না, আর নট শূন্য হয়ে যাবে। এবং ফাই, এই যে উৎপন্ন কোণ ফাই, এটাও কিন্তু থাকবে না, এটাও শূন্য হয়ে যাবে। অর্থাৎ কেন্দ্র মূল বিন্দু বলতে 0 0 বিন্দুতে হলে আমরা জানি এইচ শূন্য হয়ে যাবে, কে শূন্য হয়ে যাবে, আর নট শূন্য হয়ে যাবে, ফাই শূন্য হয়ে যাবে। তাহলে এই সমীকরণে আর নট শূন্য বসালে এই পুরো টার্মটাই শূন্য হয়ে যায়,
ফাই শূন্য মানে পুরোটাই শূন্য, এটাও শূন্য, তাহলে বৃত্তের সমীকরণ কিন্তু দাঁড়াইতেছে আর স্কোয়ার, এটা শূন্য, এটাও কিন্তু শূন্য, যে আর নট শূন্য ইকুয়াল টু এ স্কোয়ার, তার মানে আর ইকুয়ালস টু এ। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ যখন মূল বিন্দুতে কেন্দ্র অবস্থিত, অর্থাৎ একটা বৃত্তের কেন্দ্র যখন মূল বিন্দুতে অবস্থিত তখন তার পোলার সমীকরণ হবে আর ইকুয়ালস টু এ। দ্বিতীয় নম্বর অনুসিদ্ধান্ত। দ্বিতীয় অনুসিদ্ধান্ত হচ্ছে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করলে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত হলে, তো এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি কেন্দ্রটা চলে আসে, এই যে এরকম অবস্থা হয়, এই যে এরকম, তখন কিন্তু এই যে এই রেখাটা, এই যে সিও রেখাটা কিন্তু এই যে এক্স অক্ষের উপর কোইনসাইড হবে, অর্থাৎ এক্স অক্ষের উপর দিয়ে চলে যাবে, সেক্ষেত্রে ফাই কিন্তু শূন্য, কিন্তু আর এর মান থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই যে আর নট কমা 0, অর্থাৎ এই ফাই এর মান হয়ে যাবে শূন্য আর আর নটের মান থাকবে। তাহলে এইটা যদি আমরা এখানে বসাই দিই, কি আসবে, আর স্কোয়ার মাইনাস 2 আর নট কজ, এই যে ফাই শূন্য, তাহলে শুধু থিটা থাকবে, প্লাস আর নট স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা হয় ধনাত্মক দিকে অবস্থান করলে। কিন্তু ঋণাত্মক দিকে যদি অবস্থান করে, দেখো যদি ঋণাত্মক দিকে অবস্থান করে, ঋণাত্মক দিকে অবস্থান মানে কি, এই যে এই পাশে, তাহলে কিন্তু এই যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো, পাই অ্যাঙ্গেলে ঘুরলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে ঋণাত্মক দিকে অবস্থান করলে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে, ঋণাত্মক দিকে অবস্থান করলে আমরা কি পাই, আর নট পাই, এটা আমরা পাই, আমরা পাই আর নট পাই। এই মানটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আচ্ছা, আমরা বৃত্তের সমীকরণটা উপরে লিখে রাখি, এই পাশে লিখে রাখি। তাহলে আমাদের মেইনলি বৃত্তের সমীকরণটা আসছে কি, আর স্কোয়ার মাইনাস 2r আর নট কজ থিটা মাইনাস ফাই প্লাস আর নট স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে দেখো এখানে আর নট ফাই, তাহলে আর নট ফাই এর জায়গায় পাই বসাই দিব, তাহলে আমাদের আসতেছে আর স্কোয়ার মাইনাস 2r আর নট কজ থিটা মাইনাস ফাই এর মান হচ্ছে পাই প্লাস আর নট স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এটা কিন্তু দেখো কোন করে পড়ে, যে মাইনাস, পাই এর আগে মাইনাস, তার মানে এই যে এইভাবে ঘুরবে, ঘড়ি কাটার দিকে ঘুরবে, এখানে আসলো, আবার প্লাস, তারপরে নিচের দিকে নামবে এই করে, এটা কিন্তু টেন কোটের ঘর, কজ হচ্ছে সেই করে নেগেটিভ, তাহলে মাইনাস আসবে, মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে হবে আর স্কোয়ার প্লাস 2r আর নট কজ, এই পায়ের কাজ শেষ, থিটা আর নট স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। অর্থাৎ যদি কোনো একটি বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান করে, তাহলে তার পোলার স্থানাঙ্ক হবে, পোলার সমীকরণ, ওই বৃত্তের পোলার সমীকরণ হবে এইটা। তাহলে ধনাত্মক দিকে অবস্থান করলে হয় এইটা, ঋণাত্মক দিকে অবস্থান করলে হয় এইটা। তাহলে টোটাল আমরা কি পাইলাম, টোটাল আমরা কিন্তু পাচ্ছি এক্স অক্ষের উপর যদি অবস্থান করে কেন্দ্র, তাহলে তার সমীকরণ হবে, বৃত্তের সমীকরণ হবে আর স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, 2r নট কস থিটা প্লাস আর নট স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা হবে তার সমীকরণ। অর্থাৎ প্লাস হলে হবে ঋণাত্মক দিকে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান করবে কেন্দ্রটা, আর মাইনাস হলে এক্স অক্ষের ধনাত্মক দিকে কেন্দ্র অবস্থান করবে। তাহলে এটা আমরা পাইলাম। এখন এখান থেকে আরো একটি অনুসিদ্ধান্ত পাই, যদি কেন্দ্র এক্স অক্ষের উপর কিন্তু সেটা মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যদি যায়, অর্থাৎ এই যে বৃত্তটা এরকম, এই যে মূল বিন্দু দিয়ে যাবে, তখন কিন্তু এই যে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর আর নট পরস্পর সমান হয়ে যাবে, কারণ বৃত্তের কেন্দ্র হচ্ছে আর নট ফাই, তখন কিন্তু এই যে আর নট, এতটুকু আর নট, আবার এটা বৃত্তের ব্যাসার্ধ এ আর আর নট পরস্পর সমান হয়ে যাবে। এখন এই যে বৃত্ত 0 0 বিন্দুগামী হলে, 0 0 বিন্দুগামী হলে আর নট ইকুয়ালস টু হয়ে যাবে এ, আর নট এর সমান। তাহলে আমরা যদি এখানে বসাই দিই মানটা, দেখো কি আসে, আর স্কোয়ার প্লাস মাইনাস 2 আর এ, যে আর নটের মান এ, তাহলে এখানে এ কস থিটা প্লাস এই যে এখানে আর নটের মান এ স্কোয়ার,
তাহলে দুই পাশ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। দুই পাশ থেকে যদি এই স্কোয়ার ক্যান্সেল হয়ে যায় তাহলে ফাইনালি কি আসে, রেজাল্ট আসতেছে আর স্কোয়ার প্লাস মাইনাস 2 আর এ কস থিটা। তাহলে আমাদের এখানে আসতেছে আর স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2 আর এ কস থিটা। অর্থাৎ বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর এবং সেই বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে তার সমীকরণ হবে আর স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2 আর এ কস থিটা। এখান থেকে আরো লিখতে পারি আমরা, এই যে এখানে একটা আর এখানে একটা ক্যান্সেল, তাহলে আর ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 2 এ কস থিটা। এটাই হবে বৃত্তের সমীকরণ যখন সেই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাবে এবং কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে, তাহলে হবে আর ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এ কস থিটা। প্লাসের জন্য ঋণাত্মক দিকে অবস্থান, মাইনাসের জন্য কেন্দ্রের অবস্থান হবে ধনাত্মক দিকে। এই আমরা পাইলাম। দেন আরেকটি অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে, কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থান করে ধনাত্মক দিকে, এবং তাহলে এই যে এটা কিন্তু হবে π/2, ফাই হবে π/2, কারণ তখন এই যে বৃত্তটা হবে এমন, এই যে এমন, এই যে বৃত্তের অবস্থানটা হবে এমন, এই যে। তো এই যে এখানে কিন্তু এই যে এখানে কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু ফাই এর মান হচ্ছে এখানে 90 ডিগ্রি, এই যে আদি বিন্দু থেকে এখানে এই পর্যন্ত, তাহলে এটা কিন্তু হবে 90 ডিগ্রি, এই যে ফাই হচ্ছে 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ কি হবে, এই অবস্থান হলে বৃত্তের সমীকরণ হবে এই যে আর স্কোয়ার মাইনাস 2 আর আর নট, 2 আর আর নট কস থিটা মাইনাস এই যে ফাই এর মান π/2 প্লাস আর নট স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি আর স্কোয়ার মাইনাস 2 আর আর নট, 2 আর আর নট, এখানে যে 90 ডিগ্রির কারণে কস কিন্তু হয়ে যাবে সাইন, এবং এটা কজের করে পরে যে মাইনাস মানে কি এই বিপরীত দিকে যাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘড়ি কাটার দিকে যাবে, যাওয়ার পরে এখানে যে প্লাস আবার পিছনে ব্যাক করবে এই ঘরে পরে, এই ঘর কিন্তু কজের ঘরে কজ পজিটিভ। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে 90 ডিগ্রির কারণে 90 ডিগ্রির সাথে 1 গুণ বিজোড় সংখ্যা, তাহলে কস সাইন হয়ে যাবে, এই যে সাইন হয়ে গেল থিটা প্লাস আর নট স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা আমরা পাইলাম। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে তার সমীকরণ হবে এই যে পোলার সমীকরণ হবে এইটা। আবার যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান করে, এই যে এখানে যদি অবস্থান করে, তখন কিন্তু তার অ্যাঙ্গেলটা কি হবে মাইনাসের π/2, এই যে এটা হচ্ছে মাইনাস π/2। তাহলে সেই ক্ষেত্রে আবার এই যে ঋণাত্মক দিকে অবস্থান করলে, ঋণাত্মক দিকে অবস্থান করলে তখন তার সেন্টার হবে এই যে আর নট মাইনাস π/2, এটা হবে। অর্থাৎ ফাই এর মান হবে তখন নেগেটিভ, কারণ এই যে এখান থেকে এই যে এখানে অবস্থান করতেছে, তাহলে এই এক্স অক্ষ থেকে আদি অবস্থান থেকে যদি আমরা আসি এখানে ঘড়ির কাঁটার দিকে, এই জন্য কিন্তু মাইনাসের π/2 এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন বৃত্তের সমীকরণটা কি হবে, যে আর স্কোয়ার মাইনাস 2 আর আর নট, 2 আর আর নট কস থিটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস π/2 প্লাস আর নট স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখন দেখো এখানে কিন্তু এই যে 90 ডিগ্রি মানে কি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রির সাথে আরো থিটা যোগ, তাহলে এই ঘর এটা কিন্তু সাইনের ঘরে কস কিন্তু নেগেটিভ, তাহলে সাইনের ঘরে কস নেগেটিভ মানে কি মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস 2 আর আর নট আর 90 ডিগ্রির সাথে 1 গুণ বিজোড়, তাহলে কস সাইন হয়ে যাবে, এই যে সাইন থিটা আর নট স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হবে অ্যান্সার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো বৃত্তের কেন্দ্র এক্স ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করে তখন তার পোলার সমীকরণ হবে এইটা, যদি ঋণাত্মক দিকে অবস্থান করে পোলার সমীকরণ হবে এইটা। তাহলে দুইটাকে একসাথে করলে আমরা কি পাই সমীকরণটা, দেখো দুইটাকে একসাথে আমরা লিখতে পারি আর স্কোয়ার প্লাস মাইনাস 2 আর আর নট সাইন থিটা প্লাস আর নট স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখন আরেকটি এখানে কন্ডিশন আছে, সেটা হচ্ছে যদি এই বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থান করে এবং বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায়, এখন বৃত্ত 0 বিন্দুগামী, তখন কিন্তু এই যে আর নট এ সমান হয়ে যাবে, আর নট ইকুয়ালস টু হবে এ। সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ দ্বারা আর স্কোয়ার প্লাস মাইনাস 2 আর এ, এই যে আর নটের পরিবর্তে এ সাইন থিটা প্লাস এখানে এ স্কোয়ার, আর নটের পরিবর্তে এ স্কোয়ার, এই যে স্কোয়ার, দুই পাশ থেকে এ স্কোয়ার কাটা, তাহলে থাকে হলো আর স্কোয়ার প্লাস মাইনাস 2 আর এ
2r a sin থিটা ইকুয়ালস টু 0। তাহলে ফাইনালি রেজাল্ট আসতেছে r ইকুয়াল টু প্লাস মাইনাস 2a sin থিটা। এটাই হবে বৃত্তের পোলার সমীকরণ যখন কেন্দ্র y অক্ষের উপর অবস্থান করবে এবং সেটা মূল বিন্দু দিয়ে যাবে। এই যে প্লাসের জন্য সেটা হচ্ছে y অক্ষের নিচে x অক্ষের নিচে অবস্থান করে, এবং মাইনাস বলতে বোঝাচ্ছে এটা x অক্ষের উপরে অবস্থান করে। এই হচ্ছে পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ। দেন আমরা আবার দেখব আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করার শর্ত। দুটি বৃত্ত স্পর্শ করার শর্ত। দুটি বৃত্ত স্পর্শ করার শর্ত। দেখো, দুটি বৃত্ত স্পর্শ করার শর্ত। তো স্পর্শ করার শর্ত এটা দুই ভাবে হইতে পারে, একটা অন্তঃস্পর্শ, একটা বহিঃস্পর্শ। তাহলে বহিঃস্পর্শের ক্ষেত্রে একটা হলো অন্তঃস্পর্শ, আরেকটা হচ্ছে বহিঃস্পর্শ। দুইটাই হইতে পারে। তাহলে অন্তঃস্পর্শ ক্ষেত্রে এই যে অন্তঃস্পর্শটা হচ্ছে এরকম, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে এই যে এটা C1, ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে C2। বড় বৃত্তের ব্যাসার্ধ R1, ছোট বৃত্তের ব্যাসার্ধ R2। তাহলে দেখো এই যে C1 থেকে C2 এর দূরত্ব কিন্তু এতটুকু। তাহলে C1 থেকে C2 এর দূরত্ব এই যে এটা C1 C2 দ্বারা বোঝায় C1 কেন্দ্র থেকে C2 এর দূরত্ব, তাহলে এই যে এতটুকু কিন্তু। আর R1 হচ্ছে এইটা, R2 হচ্ছে এইটা। তাহলে R1 থেকে যদি আমরা R2 বাদ দিই, এটা সমান। তার মানে কন্ডিশন হচ্ছে R1 মাইনাস R2। এটা হচ্ছে অন্তঃস্পর্শের ক্ষেত্রে, যেখানে R1 অবশ্যই গ্রেটার দেন R2। অর্থাৎ কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, দুই বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধের বিয়োগফলের সমান হয়ে যায়, তাহলে বোঝা যাবে এই দুইটা বৃত্ত কি করে অন্তঃস্থভাবে স্পর্শ করে। এই হচ্ছে অন্তঃস্থ স্পর্শের ক্ষেত্রে বৈশিষ্ট্য। আর বহিঃস্পর্শের ক্ষেত্রে কি হবে, এই যে এটা একটা বৃত্ত, এইটা আরেকটা বৃত্ত। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে C1, এটার ব্যাসার্ধ হচ্ছে R1। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে C2, ব্যাসার্ধ হচ্ছে R2। তাহলে এইটার স্পর্শ করার শর্ত কি, দেখো এই যে C থেকে C2 এর দূরত্ব, C1 থেকে C2 এর দূরত্ব, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, এই দুইটার যোগফলের সমান R1 প্লাস R2। অর্থাৎ এটার ব্যাসার্ধ যোগ করলে এবং কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব বের করলে দুইটা যদি সমান চলে আসে, তাহলে বোঝা যাবে এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। এই হচ্ছে স্পর্শক হওয়ার শর্ত। দেখেন আমরা দেখব বৃত্তর অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ। কোনো বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমে এই যে এটা x অক্ষকে খণ্ডন করে, তাহলে এই যে এখানে কিন্তু এটা a, এটা হচ্ছে b, এটা x অক্ষ, এটা y অক্ষ। কার্তেশীয় সমতলে আমরা একটা বৃত্ত আঁকলাম যেটা এই x অক্ষকে a এবং b বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের এই b অংশের দৈর্ঘ্য কি হবে এটা বের করতে হবে। তাহলে আমরা জানি বৃত্তের জেনারেল সমীকরণ হচ্ছে x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0, এটা আমরা জানি। এখন x অক্ষের খণ্ডিতাংশে, যে x অক্ষের খণ্ডিতাংশ কি, a বিন্দু আর b বিন্দু। x অক্ষের খণ্ডিতাংশে আমরা জানি y এর মান 0। এই যে x অক্ষের খণ্ডিতাংশে y ইকুয়াল টু আমরা জানি 0। তাহলে y এর যদি 0 এখানে বসাই দেই, তাহলে থাকবে হচ্ছে x স্কয়ার 2gx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা কিন্তু x এর দ্বিঘাত সমীকরণ, তাহলে এটার মূল থাকবে দুটি। অর্থাৎ এই যে এটাকে সমাধান করলে দুটি মূল পাওয়া যাবে। মানে কি, একটা বৃত্ত আমরা জানি একটা এই বক্ররেখা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওইটা হচ্ছে তার সমাধান। এই বৃত্ত x অক্ষকে একটা a বিন্দুতে আর একটা b বিন্দুতে ছেদ করছে, তাহলে এই বিন্দু হবে x2 আর এটা হবে x1, এটা হচ্ছে তার সমাধান। তাহলে এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে আমরা দুইটা মূল পাবো। এই দুইটা মূলের একটাকে ধরে নিচ্ছি আমরা x1 আর একটা হচ্ছে x2। তাহলে আমরা জানি মূলদ্বয়ের যোগফল হয় মাইনাস b বাই a, মানে x এর সহগ বাই
এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এবং গুণফল হয় সি বাই এ, যে সি বাই এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1। তাহলে এখানে কিন্তু মাইনাসের 2g আর এখানে হচ্ছে সি, এটা আমরা পাই। তো এখন আমাদের কি করতে হবে, আমরা কিন্তু এই যে আমাদের বের করতে হবে এবি। তাহলে এখানে এবি সমান কি, এবি সমান কিন্তু এই যে এই পুরাটা এই যে মূলবিন্দু থেকে ওবি, এবি সমান হচ্ছে ওবি মাইনাস ওএ। তো ওবি কত, ওবি হচ্ছে x1 আর এটা হচ্ছে x2। তাহলে এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে x1 মাইনাস x2। তো x1 মাইনাস x2 সমান আমরা কি জানি, রুট ওভার অফ x1 প্লাস x2 হোল স্কোয়ার মাইনাস 4ab, 4x1 x2। তাহলে এখানে কিন্তু আসতেছে এই যে x1 প্লাস x2 আমরা পায়ে রাখছি এই যে মাইনাস 2g, তাহলে মাইনাস 2g এর উপর স্কোয়ার প্লাস 4 মাইনাস 4x1 x2 হচ্ছে c, এই যে 4c। তাহলে আমাদের কিন্তু রেজাল্ট আসতেছে 4g স্কোয়ার মাইনাস 4c। তাহলে এটা ফাইনালি আমাদের রেজাল্ট আসবে এই যে এবি খণ্ডিতাংশের দৈর্ঘ্য আসবে এই যে এখানে যদি 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এই হচ্ছে এক অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের নির্ণয় সূত্র, 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এই যে এবি অংশের দৈর্ঘ্য। সিমিলারলি ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হবে 2 রুট এফ স্কোয়ার মাইনাস সি। সব সেম থাকবে, শুধু এই জি এর জায়গায় এফ হবে। এই হচ্ছে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে এই সব সূত্র দিয়ে কিন্তু আমাদের অঙ্কগুলি করতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আমরা খণ্ডিতাংশ বের করব। তাহলে আমাকে বললো একটা বৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4f প্লাস 12 ইকুয়াল টু 0 বলছে এটার খণ্ডিতাংশ বের করো। এখানে আমরা 1 নিলাম, বলছে এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করো। তাহলে এখানে আমাদের কিন্তু জি লাগবে। তাহলে আমরা জানি জি কিভাবে বের করে, আমরা জানি জি হচ্ছে এক্স এর সহগ ডিভাইড বাই -2। তাহলে আমাদের কি আসতেছে -1। এফ কিভাবে বের করে, এফ বের করার সূত্র, আচ্ছা এখানে আমরা শুধু জি বের করতেছি। তাহলে জি বের করার সূত্র কি, এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ, তাহলে 1। এফ বের করার সূত্র হচ্ছে ওয়াই এর সহগকে 2, এই যে সরি এখানে ওয়াই এর সহগকে 2 দ্বারা ভাগ, তাহলে এখানে 2। তাহলে এক্স অক্ষের এবং সি কিন্তু হচ্ছে 1, এই যে কনস্ট্যান্ট পার্টটা হচ্ছে 1। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি হবে, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হবে 2 রুট জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে কি আসতেছে 2, এখানে কিন্তু জি হচ্ছে 1, সি হচ্ছে 1, তাহলে কিন্তু 0। অর্থাৎ এক্স অক্ষের খণ্ডিতাংশ 0 মানে হচ্ছে এটা এক্স অক্ষকে স্পর্শ করছে। এইভাবে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি হবে, এই যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হবে, দেখো ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য ইকুয়ালস টু হবে 2 রুট এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে কি হবে 2 রুট, এই যে এফ এর মান কিন্তু 2, 2 দুগুণ 4, মাইনাসের সি হচ্ছে 1, তাহলে 2 রুট 3। এভাবেই কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করে সহজেই খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করতে পারি। এই ছিল আমাদের 4.1 বৃত্তের প্রথম অধ্যায়ের এই বেসিক কনসেপ্ট। এরপরে আমরা চ্যাপ্টারে কিছু অঙ্ক করে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।